সবাইকে নমস্কার। এই আবহাওয়া সাহিত্যিকা আর ধন্যবাদ জানাই, তারা আজকের একটি সুন্দর আয়োজন করেছেন টেরাকোটা নিয়ে। এবং প্রথমে আমরা অধ্যাপক সুচিরা রায়চৌধুরীর বক্তব্য শুনলাম সিন্ধু সভ্যতার টেরাকোটার রূপ রূপান্তর ইত্যাদি নিয়ে। খুব উপভোগ্য হয়েছিল সেই আলোচনা। এবং তারপর যে দুটি বক্তৃতার আয়োজন করা হয়েছে তার প্রথমটি আমি দেব। এই দুটি বক্তৃতায় আমার এবং আমার পরে অধ্যাপক শর্মিলা সাহা, দুটি বক্তৃতারই বিষয় হচ্ছে মোটামুটি মধ্যযুগের বাংলার মন্দির। আমি এই মন্দির বিষয়ে আলোচনার ক্ষেত্রে ঢোকবার আগে কয়েকটা প্রাথমিক কথা একটু বলে নিই, যেগুলো হয়তো অনেকেরই জানা, একটুখানি ছুঁয়ে যাওয়া শুধু। সেটা হচ্ছে যে আমরা এটা অনেকেই জানি যে প্রাচীন ভারতবর্ষের মন্দিরের সঙ্গে বাংলার টেরাকোটা মন্দিরের নানা দিক থেকে পার্থক্য আছে। একটা বড় পার্থক্য এই যে ভারতবর্ষের মন্দির নির্মাণ যখন কমে এসছে সেই মধ্যযুগে বা মধ্যযুগে বাংলার মন্দিরগুলি প্রধানত নির্মিত হয়েছে। বাংলায় যদিও পাল আমল সেন আমলের কিছু কিছু মন্দিরও আছে, মাটির মন্দির, বা তারও আগে নবম শতকের পাথরের মন্দির রয়েছে বরাকরে, কিন্তু বাংলার মন্দির বলতে আমরা যা বুঝি সেটা প্রধানত 3 শতক জুড়ে নির্মিত হয়েছে, সপ্তদশ, অষ্টাদশ এবং 19 শতক। এবং এই সময়ের যে মন্দিরগুলি সেগুলি বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতা পেয়েছে, বিভিন্ন অন্তর্বর্তী রাজাদের। যেমন ধরা যাক বিষ্ণুপুরের রাজারা, বিষ্ণুপুরের মন্দির নিয়ে শর্মিলা বলবেন, কাজেই সেখানে আমরা সেই বিস্তৃত আলোচনা শুনব। বর্ধমানের রাজারা মন্দির তৈরি করেছেন, বা নাটোরের রানী ভবানী তিনি মন্দির তৈরি করেছেন, দিনাজপুরের রাজারা মন্দির তৈরি করেছেন, বাংলাদেশের পুঠিয়ার রাজারা মন্দির তৈরি করেছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন অন্তর্বর্তী রাজা, আসলে যারা জমিদার নামেই তারা রাজা, তারা বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করেছেন। এবং পরের দিকে ছোট জমিদাররা এবং ব্যবসায়ীরা, এবং আরো পরের দিকে 19 শতকে এসে সাধারণ মানুষও মন্দির নির্মাণে হাত দিয়েছেন। এখন এই যে সপ্তদশ থেকে 19 শতক জুড়ে যে মন্দির নির্মাণ, এই 3টি দশক, সপ্তদশ কেন বলছি, সপ্তদশ বলছি বিষ্ণুপুরের কথা মাথায় রেখে। বিষ্ণুপুরের আগে থেকেও মন্দির নির্মাণ হয়েছে, পঞ্চদশ ষোড়শেও কিছু কিছু মন্দির আমরা পেয়েছি। আসলে এই মন্দির নির্মাণের সঙ্গে যে মানুষটিকে ঘিরে ওঠা আন্দোলন যুক্ত ছিল সেটা হচ্ছে চৈতন্য আন্দোলন। চৈতন্যদেবের আগমনের ফলে, চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বাংলার সাহিত্যে যেমন একটা বিপুল অদল বদল হয়ে গিয়েছিল, সেরকম বাংলার শিল্পে, বাংলার সঙ্গীতেও পরিবর্তন ঘটেছিল। এবং সেই পরিবর্তনের একটা দিক হচ্ছে বাংলার স্থাপত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা। রাধাকৃষ্ণের কথা নিয়ে যে আবেগ বাঙালির ভেতরে ঘুরে ঘুরে দানা বেঁধে উঠেছিল, সেটা তারা নানা মাধ্যমে প্রকাশ করেছেন। কখনো কবিরা পদাবলী লিখেছেন, কখনো তারা গান লিখেছেন। তখনকার পদাবলী গানই ছিল, আসলে কীর্তনের সুরে সেটা গাওয়া হয়েছে। কীর্তন বাঙালির নিজস্ব একটা সুরের কাঠামো। আবার কখনো ছবিতে আঁকা হয়েছে, বাংলার পাটা চিত্র, বাংলার পুঁথিতে চিত্র করা হয়েছে। আর আর কি হয়েছে না, বাংলার মন্দির তৈরি হয়েছে, যে মন্দিরের মধ্যে আমরা রাধাকৃষ্ণের কাহিনী পাচ্ছি, রামের কাহিনী পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মন্দিরগুলি তৈরি হলো পঞ্চদশ ষোড়শ শতক থেকে,
বিশেষ করে সপ্তদশ থেকে অন্ত মধ্যযুগে এবং 19 শতকে। মনে রাখতে হবে যে এই সময়টায় প্রাচীন যুগে মন্দির যে তৈরি হতো, সেই মন্দির তৈরির পেছনে শিল্পশাস্ত্রের একটা নির্দেশ হতো যে কিভাবে কোন দিকে মুখ করে মন্দির নির্মাণ হবে, তাতে ইষ্ট দেবতা কিভাবে থাকবেন, তার স্থাপত্যগত চরিত্র কেমন হবে, কেমন পাথর দিয়ে হবে, কেমন নকশা হবে, সমস্ত কিছুর নির্দেশ শিল্পশাস্ত্রে থাকতো। আপনারা যারা শিল্পশাস্ত্রের প্রাচীন পুঁথি কিছু কিছু সম্পাদিত আকারে বেরিয়েছে সেগুলো দেখেছেন, তারা জানেন যে শিল্পশাস্ত্রের চর্চা বাংলার মন্দিরকে কিভাবে প্রভাবিত করেছে। কিন্তু মধ্যযুগে সেই অর্থে শিল্পশাস্ত্রের চর্চা ছিল না, একেবারে ছিল না বলবো না। 20 শতকের গোড়াতেও উড়িষ্যার গ্রামে শিল্পশাস্ত্রের পুঁথি দেখেছেন নির্মল কুমার বসু, কিন্তু শিল্পশাস্ত্রের চর্চা অনেক কমে যায়। ফলত শিল্পীরা যখন রাজাদের পৃষ্ঠপোষকতায় বা ব্যবসায়ী সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় মন্দির তৈরি করছেন, তখন তারা মন্দিরে যে অলংকরণ করবেন সেই অলংকরণ কিভাবে করবেন। আমরা জানি যে প্রাচীন যুগের মন্দিরেও একটা আখ্যান থাকতো, একটা ন্যারেশন থাকতো, নানা রকম কাহিনী থাকতো। এই যে কাহিনীর প্রভাব, এই যে কাহিনী উপস্থিতি, এটা বাংলার অন্তমধ্যযুগ বা লেট মিডিয়েভাল যেটাকে আমরা বলি, তার মন্দিরে আরো বেড়ে গেল। এবং বেড়ে গেল কেন? তা ওই যে বলেছি যে চৈতন্য আন্দোলন, বৈষ্ণবতার একটা প্রত্যক্ষ প্রভাব ছিল। বৈষ্ণব সমাজে, এমনকি অবৈষ্ণবদের মধ্যেও বৈষ্ণব সাহিত্য খুব গুরুত্ব পেতে শুরু করে। ফলত শিল্পীরা যখন মন্দির তৈরি করছেন, তারা যেহেতু শিল্পশাস্ত্রের নির্দেশ সেই অর্থে মানছেন না, তারা সাহিত্যকে গ্রহণ করলেন মন্দির নির্মাণে। আমার আজকের আলোচনার বিষয় এটাই যে বাংলাতে যে সময়কার মন্দির নিয়ে আমরা আলোচনা করছি, সেই মন্দিরে সাহিত্য, বিশেষ করে বাংলা সাহিত্য কিভাবে এসছে। শুধু বাংলা সাহিত্য না, পুরনো যে সমস্ত পুরাণ তাও এসছে। আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে একটা প্রধান ধারা দেখতে পাই, অনুবাদের ধারা। সেই অনুবাদের ধারার মধ্যে রামায়ণের অনুবাদ, মহাভারতের অনুবাদ, ভাগবতের অনুবাদ এবং অন্যান্য অনেক অনুবাদ রয়েছে। এই সমস্ত বই বাংলা সাহিত্যে চলে আসছে এবং বাংলা সাহিত্য থেকে এগুলো চলে যাচ্ছে ক্রমশ বাংলার শিল্পে। রামায়ণের কাহিনী, কৃষ্ণের কাহিনী, ভাগবত আমরা জানি যে কৃষ্ণের জীবনের গল্প, সেখানে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ভাগবতের দশম একাদশ স্কন্ধে কৃষ্ণের কাহিনী গুরুত্ব পেয়েছে এবং বাংলার কবিদের মধ্যে প্রথম মালাধর বসু, তিনি ভাগবতের ওই বিশেষ অংশটা দশম একাদশ দ্বাদশ যেখানে কৃষ্ণের কাহিনী রয়েছে সেটা অনুবাদ করছেন। এবং চৈতন্য জন্মের আগেই মালাধর বসু এগুলো অনুবাদ করছেন। এবং পরে অন্যান্য অনেক কবি ভাগবতের এই কৃষ্ণগাথার অংশ অনুবাদ করছেন। মাধবাচার্য আছেন, আরো অনেকে আছেন। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন খগেন্দ্রনাথ মিত্র বা গীতা চট্টোপাধ্যায় প্রমুখ পণ্ডিতরা। এখন এই যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনুবাদের যে ধারা, এই অনুবাদের ধারার পাশাপাশি আরেকটা জিনিস ছিল, সেটার কথা আমরা কম বেশি জানি, সেটা হচ্ছে পদাবলী কীর্তন, যেখানে রাধাকৃষ্ণের প্রেমের বিভিন্ন পর্যায়, রাধাকৃষ্ণের প্রেমের গল্প বিবৃত হচ্ছে, সেগুলো বাংলার মন্দিরে উঠে আসছে। রামায়ণ মহাভারত তো আসছেই, ভাগবত
ভাগবতের মধ্যে কৃষ্ণ কথা তো আসছেই। আর বাংলা সাহিত্যে চৈতন্যের প্রসঙ্গে আসছে, চৈতন্যের কথা আসছে, চৈতন্য জীবনী, বেশ কিছু চৈতন্য জীবনী বা অন্যান্য বৈষ্ণব ভক্তদের নিয়ে বেশ কিছু চৈতন্য জীবনী বাংলা সাহিত্যে রচিত হয়েছে, সেগুলো বাংলার মন্দিরে আসছে চৈতন্যের প্রসঙ্গ। এছাড়া বাংলা সাহিত্যের মধ্যে একটা বড় জিনিস, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের যে ধারা, সেটা তুলনায় বাংলার শিল্পে সেই অর্থে আসছে না। বাংলার শিল্পে মঙ্গল কাব্যের উদাহরণ আমরা কমই পাই। তারই মধ্যে অন্নদামঙ্গলের প্রসঙ্গ এসছে, কিন্তু মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল প্রসঙ্গ তুলনায় কম এসেছে। আমি আজকের আলোচনায় এটাই দেখানোর চেষ্টা করব যে কিভাবে বাংলা সাহিত্য আর বাংলা শিল্পকে আমরা পাশাপাশি রেখে পড়তে পারি। পাশাপাশি রেখে পড়া অর্থাৎ আমরা যারা, আমি নিজে যেমন বাংলা সাহিত্যের ছাত্র, আমি যখন বাংলার শিল্প দেখব তখন যদি সাহিত্যের কথা পাশে রাখি, তাহলে আমার শিল্প ইতিহাস পাঠটা অন্যরকম হবে। আবার যারা শিল্পের মানুষ, তারাও যদি বাংলা সাহিত্যের আলোচনাটা পাশে রাখেন, তাহলে মনে হয় তার মধ্যে একটা পূর্ণতা আসবে। সাহিত্য এবং শিল্প এই দুয়ের তুলনামূলক পাঠ, এইটাই আমার আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু। আমি কিছু নির্বাচিত ছবি এনেছি, যেখান থেকে আমি আমার বক্তব্যটা বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে যে ছবি দেখাবো তার মধ্যে সাহিত্যের প্রসঙ্গে বলতে, তো সেখানে প্রথমে আমি কৃষ্ণ কথা বিষয়ক কিছু ছবি বেছে নিচ্ছি, এবং কৃষ্ণ কথা বিষয়ক এই যে ছবিগুলি বেছে নিচ্ছি তার মধ্যে কিন্তু কাহিনী রয়েছে। আমি আবারও বলছি যে সাহিত্যের কাহিনী কিভাবে শিল্পের কাহিনী হয়ে উঠছে, এটাই তো আমার আজকের প্রধান প্রতিপাদ্য বিষয়। দশম স্কন্ধে কৃষ্ণের জীবনের জন্মের বৃত্তান্ত আছে, আমরা সবাই সে গল্প জানি, যে মথুরার কারাগারে দেবকী এবং বসুদেব তারা চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন প্রথমে, এবং তারপর সন্তানের জন্ম হয়, দেবকীর পুত্র সন্তান, এবং তারপর বসুদেব সেই সন্তানকে নিয়ে যান যমুনার অপর পারে গোকুলে নন্দের বাড়িতে। আমি অরিন্দ্রজিৎকে অনুরোধ করব একটু ছবিটা, যে স্লাইডটা ছিল সেটা দেখাতে। এই স্লাইডের মাঝের যে অংশটা দেখুন, যেটা দেখা যাচ্ছে, সেখানে একেবারে প্রথমে আমরা দেখব যে একটা চালা ঘরের মতো, কারাগারকে একটা চালা ঘরের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। আমার মুখটা দেখানোর দরকার নেই, স্লাইড দেখালেই আমার মনে হয় হবে। পাশে আমার ছবি ছোট করে থাকলেও চলবে বা না থাকলেও চলবে, অসুবিধে নেই। এবং মাঝখানে, এই চালা ঘরের মাঝখানে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দাঁড়িয়ে, তার দুদিকে দেবকী বসুদেব তাকে প্রণাম করছেন। তার ঠিক পাশেই, এটা একটা কমিক্সের মতো চলেছে ছবিগুলো, ঘটনাগুলো পরপর পরপর সাজানো। তার পাশেই দেবকী একটি শিশু পুত্রকে নিয়ে কোলে করে নিয়ে চলেছেন। বসুদেব একটি শিশু পুত্রকে কোলে করে নিয়ে চলেছেন। তার পাশে দেখুন কারাগারের রক্ষীরা শুয়ে আছে, তারা তো ঘুমিয়ে পড়েছে। জন্মাষ্টমীর সেই প্রচন্ড রাত, বৃষ্টি পড়ছে, ঝড় বিদ্যুতের মধ্যে বসুদেব চলেছেন। তারপরে ছবিটা বসুদেব যমুনা পার হচ্ছেন, এবং ছবিটা একটু দেখানো হোক। বসুদেব যমুনা পার হচ্ছে, না না না, এই ছবিটা না, আগের ছবিটাই আগের স্লাইডটারই আলোচনা করছি আমি।
বসুদেব যখন যমুনা পার হচ্ছেন তখন তার সামনে রয়েছে একটি শেয়াল। এই শেয়াল বসুদেবকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে গোকুলের দিকে, এবং বসুদেবের হাত থেকে শিশুটি পড়ে যাচ্ছে। বসুদেব তাকে ধরছেন। তারপর শিশুপুত্র বদল হচ্ছে, এবং একেবারে শেষে আমরা দেখছি আরেকটি চালাঘরের মধ্যে যশোদা বসে কৃষ্ণকে স্তন্যপান করাচ্ছেন। অর্থাৎ কৃষ্ণের জন্মের যে বৃত্তান্ত আমরা ভাগবতে পাই, সেইটা পরপর পরপর সেই ঘটনা বিবরণ দেওয়া হচ্ছে এই মন্দিরে। এই মন্দিরটি, যে ছবি আমরা দেখছি, এটা কালনার কৃষ্ণচন্দ্র মন্দির। এবং শুধু এই মন্দিরে কেন, এরকম বহু মন্দিরে আমরা কৃষ্ণের জন্মের বৃত্তান্ত দেখতে পাই। কালনার এই কৃষ্ণচন্দ্র মন্দির অষ্টাদশ শতকের মন্দির, 1751 মন্দির। সেখানে এই বৃত্তান্ত ডিটেলসে দেখানো হচ্ছে। আমরা শান্তিনিকেতনের ঠিক কাছেই হাটসেরেন্দি গ্রামে যদি যাই, সেখানকার মন্দিরেও এই বিবরণ আছে। বা শান্তিনিকেতনের কাছে মৌখিরা গ্রামে যদি যাই, সেখানে দেখব যে কৃষ্ণ জন্ম বৃত্তান্তের কাহিনীর সঙ্গে সঙ্গে একটি অভিনব দৃশ্য রয়েছে, যেটা চট করে কোথাও দেখা যায় না। যে যখন বসুদেব যশোদার কন্যা সন্তানকে নিয়ে এলেন কংসের কারাগারে, যশোদার কন্যা সন্তান তিনি তো স্বয়ং যোগমায়া, তাকে ছুঁড়ে দিচ্ছেন কংস কারাগারের দেওয়ালে, এবং তখন সেই যোগমায়া 10 হাত বিস্তার করে কংসকে অভিশাপ দিচ্ছেন। এই যে ঘটনা, এই ঘটনা আমরা দেখছি বর্ধমানের মৌখিরার মন্দিরে দেখানো হচ্ছে। অর্থাৎ সাহিত্যের খুঁটিনাটি পাঠ মনে রাখতে হবে যে সে যুগের শিল্পীরা, তারা হয়তো বিরাট পণ্ডিত ছিলেন না, তারা হয়তো অনেকেই নিরক্ষর ছিলেন, কিন্তু তারা অশিক্ষিত ছিলেন না। আমাদের মধ্যযুগের যে শিক্ষা, সেখানে নিরক্ষর আর অশিক্ষিত কিন্তু এক কথা ছিল না। কারণ মৌখিকভাবে শ্রুতি এবং স্মৃতি নির্ভর করে তারা সাহিত্যের আলোচনা করতেন। ফলত সেইখান থেকে সাহিত্যের পাঠ তারা গ্রহণ করতেন কথকথার মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, বটতলার গানের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। কাজে কৃষ্ণের জন্মের এই ডিটেলস চিত্র আমরা যেমন কালনার মন্দিরে দেখি, অন্যান্য মন্দিরেও দেখেছি। ভাগবতে যেটা আছে, বারবার এসছে, অরিন্দ্রজিৎ পরের ছবিটা, যে কংস একের পর এক রাক্ষসকে পাঠাচ্ছে কৃষ্ণকে বধ করার জন্য। প্রথমে এলো পুতনা, বিষাক্ত দুধ খাইয়ে কৃষ্ণকে মেরে ফেলার জন্য, এবং তারপর এলো ওই পুতনার 2 দাদা, অঘাসুর আর বকাসুর। এই ছবিটা হচ্ছে কৃষ্ণ ওই মন্দিরে, কৃষ্ণচন্দ্র মন্দিরেই কালনার, কৃষ্ণ বকাসুর বধ করছেন। এবং বকাসুরের বকের বেশে যে অসুর এসেছিল, তার 2টি চঞ্চুকে ছিঁড়ে ফেলে, এই বকাসুর বধ কিন্তু বাংলার পটে এখনো দেখা যায়। শুধু মন্দিরে নয়, বাংলার মধ্যযুগের শিল্পের নানা মাধ্যমের মধ্যে, এবং এখনো তার একটা প্রবহমানতা রয়ে গেছে। কৃষ্ণ এখানে বকাসুর বধ করছেন একেবারে ভাগবত থেকে। মানে মনে হয় যেন ভাগবতের একটি সচিত্র সংস্করণ আমরা দেখছি বাংলার মন্দিরে। পরের ছবি, এখানে কৃষ্ণ অঘাসুর এসেছিল সাপের বেশে, কৃষ্ণ অঘাসুরকে বধ করছেন। সাপের প্যাঁচটা লক্ষ্য করুন। এবং কৃষ্ণ, তিনি তো গোপবালক, বাচ্চা ছেলে, তিনি ধুতি পরেছেন এবং তার সামনের ধুতির মালকোঁচাটা লুটিয়ে পড়েছে মাটিতে। আশেপাশে আরো কয়েকজন রয়েছে, তারাও গোপবালক, কারণ তাদের একজনের মুখে একটা শিঙা রয়েছে। কৃষ্ণের পিছনে যে মানুষটি, তার মুখের শিঙাটা লক্ষ্য করুন। তার সামনেও আরো 2জন গোপবালক রয়েছে। এরা সবাই দল বেঁধে যখন গোষ্ঠে গেছিল, সেই সময় অঘাসুরকে তারা বধ করে, এবং কৃষ্ণ তিনি এই বিরাট সাপটিকে
বধ করছেন, যে সাপ আসলে একটি অসুর, কংস তাকে পাঠিয়েছিল। এইভাবে কৃষ্ণ পরপর অনেক অসুরকে বধ করেছেন। সেই কাহিনীর একের পর এক প্রলম্বাসুর, বৃষভাসুর, এই সমস্ত অসুরকে বধ করার কথা ভাগবতে যেমন আছে, বাংলার মন্দিরেও তেমন আছে। আমি সবকটা ঘটনা দেখাচ্ছি না, কিন্তু কিছু কিছু নির্বাচিত ঘটনা ছবির মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করছি। পরের ছবিটা, এইটা খুব মজার একটা ছবি। গুপ্তিপাড়ার রামচন্দ্র মন্দির। এটা সময়টা ঠিক জানা যাচ্ছে না, সম্ভবত অষ্টাদশ শতকের মন্দির। কৃষ্ণ যেহেতু খুব দুরন্ত ছিলেন, তখন যশোদা তাকে বেঁধে রাখতেন উদুখল দিয়ে। উদুখল হচ্ছে খুব বড় ডমরুর মতো একটা জিনিস, যেটা বাংলার গ্রামে ব্যবহার করা হতো। এই উদুখল দিয়ে কৃষ্ণের পেটে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, পেটে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। উদরে দাম বলে কৃষ্ণের আর এক নাম দামোদর। এখন কৃষ্ণ তো খুব দুরন্ত, তিনি উদুখল সুত্তই, উদুখলকে পেটে বেঁধে নিয়েই হামাগুড়ি দিয়ে চলেছেন। দুটো গাছের মধ্যে উদুখলটা আটকে গেল। এখানে ছবিটা দেখছেন যে গাছ কৃষ্ণ হামাগুড়ি দিয়ে চলেছেন, উদুখলটা আটকে গেছে। গাছ দুটো প্রায় প্রতীকের মতো, সত্যি করে বড় গাছ যেমন হয় তেমন নয়, সেখান থেকে গাছটাকে অনেকটা লতার আকারে দেখানো হচ্ছে। তা কৃষ্ণের উদুখলের চাপে গাছ দুটো ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার ফলে এই গাছের মধ্যে যমল এবং অর্জুন, তারা শাপগ্রস্ত হয়ে আটকে ছিল, তারা শাপ মুক্ত হলো। এই যে যমল অর্জুন উদ্ধারের গল্প, কৃষ্ণের স্পর্শে যমল এবং অর্জুনের শাপ মুক্তি ঘটল, সেটা এই ছবির মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। কৃষ্ণ দাবানল ভক্ষণ করেছেন, কৃষ্ণ কালীয় দমন করেছেন, কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছেন, সমস্ত কাহিনী কিন্তু বাংলার মন্দিরে এসেছে। অর্থাৎ কৃষ্ণ যে অপরিসীম বীর, তার যে নানা রকম অলৌকিক কাহিনী, যেটা মধ্যযুগের বাংলায় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, কারণ মধ্যযুগের বাংলায় ভাগবত অনুবাদের যথেষ্ট চল ছিল, সেই কাহিনীগুলো কিন্তু শিল্পীরা তুলে আনছেন। কাজে আমরা যদি আর্ট হিস্ট্রির দিক থেকে দেখি, তাহলে আর্ট হিস্ট্রির পাশাপাশি সাহিত্য বা লিটারেচারের পার্টটাও আমাদের জরুরি হয়ে যায়। এর পরের ছবি। আচ্ছা, কৃষ্ণ তিনি তো শুধু অলৌকিক ক্ষমতা দেখাচ্ছেন না, তিনি তো সাধারণ ঘরের একটি সাধারণ দুরন্ত বাচ্চা, এবং তিনি তার মায়ের স্নেহ সবটুকু তার পালিতা মা যশোদা, সব রকম উৎপাত তিনি করেন। এবং এখানে আমরা দেখছি যে যশোদা তিনি যেহেতু গোয়ালিনী, এটা বীরভূমের সুপুরের মন্দির, 1817 মন্দির। যশোদার শাড়ির ভাঁজটা লক্ষ্য করুন, তার কানের দুল লক্ষ্য করুন, তার চুলের, এক্ষুনি ইন্দাস ভ্যালির হেয়ার ড্রেসের কথা বলছিলেন সুচিরা, এখানে মধ্যযুগের বাঙালিনীর তার চুলের প্রসাধন লক্ষ্য করুন। এবং যশোদা বেশ কটমট করে বড় বড় কৃষ্ণকে শাসন করার চেষ্টা করছেন, পাচ্ছেন না অবশ্য। এবং যশোদা চোখের চাহনি দেখে মনে হচ্ছে যে কৃষ্ণ যখন ওই যশোদা দধি মন্থন করছেন, দুধ মন্থন করে সেখান থেকে মাখন তুলে নিচ্ছেন, এবং কৃষ্ণ সেই হাঁড়ির মধ্যে হাত ডুবিয়ে ননি চুরি করছেন। যশোদা তাকে শাসন করছেন, কৃষ্ণ ঘাড় ঘুরিয়ে যশোদাকে দেখছেন, কিন্তু যশোদার শাসনে তিনি যে খুব গ্রাহ্য করছেন এমনটা মনে হয় না। এই জিনিসটা ভাগবতে এই ধরনের ঘটনা কিছু কিছু আছে, কিন্তু এটা কৃষ্ণের এই বাল্যলীলা বলে একটা পর্যায়ই আছে আমাদের বাংলার সাহিত্যে।
এবং বাল্যলীলার বিভিন্ন পদে আমরা কিন্তু কৃষ্ণের এই ননি চুরি, ননি খাওয়া তার বিবরণ পাই। আমি একটা একটু পড়ছি। বলরাম দাস, বিখ্যাত কবি, তিনি লিখছেন, মা মা বলিয়া তবে বাহিরে আইলা। কৃষ্ণের ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে তার খাওয়ার চাই, খিদে পেয়ে গেছে। মা মা বলিয়া তবে বাহিরে আইলা, কি খাবো বলিয়া কৃষ্ণ কাঁদিতে লাগিলা। দেহ দেহ ননি দেহ বলে বারংবার, ক্ষুধায় ব্যাকুল প্রাণ হইল আমার। এত বলি দ্রুত ধরে মথনের দণ্ড, ভাঙিয়া ফেলিব এই যত আছে ভাণ্ড। হাঁড়ি আমি ভেঙে ফেলবো, মথনের দণ্ড ধরেছেন, পাড় ভেঙে ফেলে, হাঁড়ি ভেঙে ফেলে আমি মাখন খাবো। এই যে মাখন খাওয়ার জন্য কৃষ্ণের যে উৎপাত, মায়ের ওপর যে উপদ্রব, এইটার মধ্যে যে একটা মা ছেলের সম্পর্কের অতি মিষ্টি একটা চেহারা, সেটা বলরাম দাসের পদে আছে, সেটা আমরা আমাদের টেরাকোটা মন্দিরেও দেখতে পাই। এবার কৃষ্ণ তো একটু একটু করে বড় হচ্ছেন। কৃষ্ণ ছোটবেলায় কংসের পাঠানো একের পর এক অসুরকে পরাস্ত করেছেন, কিন্তু মায়ের মন তো, কৃষ্ণের যতই ক্ষমতা থাক না কেন, যশোদা কিন্তু কৃষ্ণকে একা বা বন্ধুদের সঙ্গে গোষ্ঠে যেতে দিতে রাজি না। বৈষ্ণব পদগুলিতে সেই কথা বারবার এসছে। বাংলার মন্দিরে এই গোষ্ঠে যাওয়ার ছবি অনেক এসছে। পরের ছবি অরিন্দ্রজিৎ, কৃষ্ণ গোষ্ঠে যাবেন, মা ভয় পাচ্ছেন। তখন অষ্টাদশ শতকের পদাবলিকার যাদবেন্দ্র দাস তিনি বলছেন যে মা যাওয়ার আগে কৃষ্ণের মাথায় হাত দিয়ে শপথ করিয়ে নিচ্ছেন। কি শপথ করছেন? আমারও শপথই লাগে, না ধাইয় ধেনুর আগে পরাণের পরাণ নীলমণি। গরুর আগে আগে ছুটো না, গরুকে সঙ্গে নিয়ে ছোটো না। গরু বলা যায় না আক্রমণ করতে পারে, কৃষ্ণ পড়ে যেতে পারেন। মায়ের চোখে সন্তান তো বড় হয়নি, কাজেই সেই বঙ্গ সন্তানের মন যাদবেন্দ্র দাসের, বঙ্গ জননীর মন রবীন্দ্রনাথ যাকে নিয়ে পরিহাস করেছিলেন যে রেখেছ বাঙালি করে, সেই বঙ্গ জননীর মন সন্তানকে, মাকে সাবধান করে দিচ্ছেন যে তুমি কিন্তু ছোটাছুটি করো না, গায়ে রোদ লাগিও না, পায়ে যেন কাঁটা না ফুটে যায়, দেখো সাবধানে। বলরামকে ডেকে বলছেন যে ভাইকে সাবধানে রেখো, তাকে তুমি সবচেয়ে মাঝে। বাকি ছেলেরা তারা ভালো থাকলো কি খারাপ থাকলো সে নিয়ে যশোদার বেশি মাথা ব্যথা নেই, নিজের সন্তানটি যেন যত্নে থাকে। এবং এই পদে আমি যে ছবিটা এখন দেখাচ্ছি, এই ছবিতে দেখা যায় এটা বনপাশের মন্দির, বর্ধমানের বনপাশ, 19 শতকের মন্দির, যে গোষ্ঠে যাওয়ার আগে বলরাম ও কৃষ্ণের মাথায় হাত দিয়ে যশোদা শপথ বাক্য করিয়ে দিচ্ছেন। ঠিক মনে হয় যাদবেন্দ্র দাসের পদ, যে আমারও শপথই লাগে, না ধাইয়া ধেনুর আগে পরাণের পরাণ নীলমণি। কাজেই বাংলা সাহিত্যের চল যে গ্রামাঞ্চলে ছিল, বাংলা সাহিত্য যে গ্রামাঞ্চলের শিল্পীদের কাছে খুব পরিচিত জিনিস ছিল, সেটা তো বোঝাই যায় এই সমস্ত উদাহরণ দেখতে দেখতে। এবং গোষ্ঠে যাওয়ার নানা রকম ছবি, যেমন আমাদের কাছেই, আমরা যেখানে বসে আছি শান্তিনিকেতন, তার কাছে ইলামবাজারের হাটতলার মন্দিরে, গৌরাঙ্গ মন্দিরে একটা বিরাট বড় প্যানেল আছে গোষ্ঠ নিয়ে। কালীয় দমনের কথা আগেই বলেছি, কালীয় দমন বাংলার মন্দিরে খুব জনপ্রিয়। বা কৃষ্ণ বলরামের প্যানেল, কৃষ্ণ বলরাম খেলা করছেন, কৃষ্ণ বলরাম একসঙ্গে গোষ্ঠে গেছেন, অন্য বন্ধুদের সঙ্গে গোষ্ঠে যাওয়া, এইগুলো বাংলার মন্দিরে যেভাবে এসছে, তার সঙ্গে বাংলার পদাবলিতে এই সমস্ত প্রসঙ্গ যেভাবে এসছে, তার একটা মিল বা তার একটা কম্পারেটিভ স্টাডি আমরা করতে পারি। অরিন্দ্রজিৎ, পরের ছবি। এইটা বলছিলাম ইলামবাজারের মন্দির, যে যেখানে কৃষ্ণ দেখুন হই হই করে গোষ্ঠে যাচ্ছেন, মাঝের প্যানেলটা। বাংলার মন্দিরে একটা জিনিস আছে, এটা ত্রুটি বলবেন কিনা জানি না, এটাকে লোকশিল্পের বৈশিষ্ট্য বলা যেতে পারে।
যে এখানে কিন্তু প্রপোর্শনের খুব একটা মাপজোপ নেই, অর্থাৎ কৃষ্ণ বা তার দলকে মানুষ হিসেবে যে সাইজ দেখানো হচ্ছে, গরুগুলো কিন্তু সে তুলনায় আকারে ছোট। কাজেই এই ছবি দেখে যদি কেউ বাস্তবকে অবিকল বুঝতে চান তাহলে কিন্তু তিনি ভুল করবেন। এখানে বাস্তবের ফটোগ্রাফিক ইমিটেশন করা হয়নি। শিল্পে তো ইমিটেশন হয়, সে তো আমরা অ্যারিস্টটলের কাল থেকেই জানি, শিল্পে সাহিত্যে ইমিটেশন হয়, কিন্তু এখানে অবিকল ইমিটেশন, যেটাকে আমরা ফটোগ্রাফিক ইমিটেশন বলি, বাস্তবকে হুবহু অনুসরণ, সেটা কিন্তু করা হয়নি। এটা বাংলার মন্দিরের একটা বৈশিষ্ট্য। বাংলার পটেও এই জিনিসটা আছে। পরের ছবি, আচ্ছা এই ছবিটা একটু সরে গেছে, আমারই বোধহয় পাওয়ার পয়েন্ট করতে গিয়ে গোলমাল হয়ে গেছে। যাই হোক, তবু মূল বিষয়টা বোঝা যাচ্ছে। এটা বিষ্ণুপুরের বিখ্যাত জোড়বাংলা মন্দির। বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দিরে কৃষ্ণ কথার অনেক ছবি আছে। তার মধ্যে এই ছবিটা দেখুন যে কৃষ্ণ গাছের ওপর উঠে গেছেন। কৃষ্ণ আসলে গোপিনীদের বস্ত্র হরণ করেছেন। গোপীরা জলে ডুবে জলের মধ্যে স্নান করছিলেন, নগ্ন হয়ে কাত্যায়নী ব্রত তারা পালন করছিলেন। এসবই ভাগবতের গল্প। আমি যেটুকু গল্প বলছি ভাগবত থেকেই বলছি। এবং কৃষ্ণ তাদের কাপড় হরণ করেন, এবং পরে যখন গোপীরা তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কাপড় ফেরত পান, তখন কৃষ্ণ বলেছিলেন যে রাস পূর্ণিমার দিন আমি তোমাদের সবার সঙ্গে মিলিত হব। শরতের পূর্ণিমা, রাস। এখানে সেই গোপীদের জলের মধ্যে একটু ঢেউ এবং সেখানে গোপীরা জোড়হাত করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, এই ছবি দেখা যাচ্ছে। বলা বাহুল্য, এখানে আবার ওই প্রপোর্শনের কথা আমি বলছিলাম, গাছের তুলনায় কৃষ্ণের আকৃতি বড়। পরের ছবি অরিন্দ্রজিৎ। এটা বিষ্ণুপুরের শ্যামরায় মন্দিরের বিখ্যাত মোটিভ, অত্যন্ত বিখ্যাত মোটিভ। যদি বাংলার মন্দির নিয়ে একটা ছবি দেখাতে হয় তাহলে বোধহয় এই ছবিটাই বেছে নিতে হবে। শ্যামরায় মন্দিরের রাসমণ্ডল, মাঝে রয়েছেন রাধাকৃষ্ণ এবং তাকে ঘিরে সখীরা দুটো বৃত্তাকারে রয়েছেন। সমস্ত সখী, সমস্ত গোপী মনে করছেন যে কৃষ্ণ বুঝি তাদের সঙ্গে প্রেমে ব্যস্ত। এই যে কৃষ্ণের প্রচুর ইমেজ, এটা রাসমণ্ডলের, রাসচক্রের প্রধান বৈশিষ্ট্য। এবং ভাগবতে রাসের জন্য 5টা অধ্যায়, রাস পঞ্চাধ্যায় বলা হয় তাকে, 5টা অধ্যায় ব্যয় করা হয়েছে। পরের ছবি, আমার সময়টা অনেকটা এগিয়ে গেছে, আমি এবার একটু দ্রুত হারে এগোবার চেষ্টা করব, না হলে দর্শকরা বিরক্ত হবেন। এইটা এটা একটা বিশেষ ছবি, আউশ গ্রামের মন্দির। আমরা জানি যে সেই জয়দেবের সময় থেকে আছে যে কৃষ্ণ রাধার পায়ের কাছে বসে ক্ষমা চাইছেন, দেহি পদপল্লব মুদারম, মান এবং মান ভঞ্জন। রাধার মান হয়েছে, কৃষ্ণ মান ভঞ্জন করার চেষ্টা করছেন। এই ঘটনা বাংলা সাহিত্যে জয়দেব অমর করেছেন, তার একটা রূপায়ণ আমরা দেখতে পাই বর্ধমানের 19 শতকের আউশ গ্রামের মন্দিরে। পরের ছবি, কৃষ্ণ কথার প্রসঙ্গে নানা জিনিস বলা যায়, বলে শেষ করার নেই। যেমন নবনারী গুঞ্জনের কথা বলা যেতে পারতো, কিন্তু সময় সংক্ষেপের জন্য আমি সেই প্রসঙ্গ বিস্তারে যাচ্ছি না। এখানে দেখাচ্ছি যে এটা আকুই, বাঁকুড়ার আকুই গ্রামের মন্দির। যে কাহিনীটা ভাগবতের কাহিনী অনেকেরই জানা, যে রুক্মিণী কৃষ্ণের স্ত্রী, এটা কৃষ্ণের দাম্পত্য জীবনের গল্প। তিনি একদিকে সোনা রেখে অন্যদিকে কৃষ্ণকে বসিয়ে ওজন করার চেষ্টা করছিলেন, কিন্তু পারেননি। সরি, সত্যভামা চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু তার অন্য স্ত্রী রুক্মিণী যখন চেষ্টা করলেন, তিনি সোনা সরিয়ে সেখানে তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে ওজন করলেন। এই কাহিনীটা ভাগবতে তো আছেই। এই কাহিনী আবার
বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসে সূর্যমুখীর শয়নকক্ষে এই ছবিটা আছে। এটা বাংলার মন্দিরে সম্ভবত এই একবারই ব্যবহার হয়েছে, তাই ছবিটা দেখালাম। পরের ছবি, কৃষ্ণ গেছেন সত্যভামার আবদার রাখতে ইন্দ্রের বাগানে পারিজাত হরণ করতে। ভাগবতের দশম স্কন্ধের 59 অধ্যায়ে এবং হরিবংশ পুরাণে এই কাহিনী আছে যে ইন্দ্রের কাছে ভৌমাসুরের অত্যাচারের বিবরণ শুনে কৃষ্ণ ভৌমাসুরকে বধ করলেন, আর ফেরবার পথে সত্যভামার জন্য কৃষ্ণ স্বর্গ থেকে ইন্দ্রের পারিজাতের গাছ তুলে আনলেন এবং ইন্দ্রের সঙ্গে এই নিয়ে কিছুটা যুদ্ধও হলো এবং ইন্দ্র বলা বাহুল্য পরাজিত হলেন। এই কাহিনী ভাগবতে, এবং ভাগবতে এখানে ইন্দ্রের বেশ কিছুটা সমালোচনা করা হয়েছে। এইটা তুলে আনছেন বাংলার শিল্পীরা। এটা দেবীপুরের সিংহদের মন্দির। এখানে কিছু কিছু 19 শতকের মন্দির একেবারে কোনায় দেখুন একটু সাহেবি হ্যাট পরা এবং গাউন পরা, হাতে লাঠি নেওয়া চরিত্র, কলোনিয়াল চরিত্র দেখা যাচ্ছে। আর এই যে গায়ে পাখির মতো দেখতে কিছুটা গরুড়কে দেখা যাচ্ছে। আর ইন্দ্রকে আমরা সহজেই চিনে নিচ্ছি, কারণ ইন্দ্রের বাহন হচ্ছে হাতি বা ইন্দ্রের বিশেষ বাহন ঐরাবত। আমরা কৃষ্ণ কথার কিছু কিছু ডিটেলস আলোচনা করলাম, আরো অনেক ডিটেলস শুধু কৃষ্ণ কথা নিয়ে অনেক কথা বলা যায়, আমি সে বিস্তারে আর যাচ্ছি না। এর পরের ছবি, আমরা এবার কৃষ্ণ কথার একটা ছবি, একটা প্রসঙ্গ একটু বলি। সেটা হচ্ছে যে এটা একটা বিশেষ মোটিভ, কৃষ্ণ কালী। রাধা কৃষ্ণের পুজো করছেন খবর পেয়ে রাধার ননদ গিয়ে আয়ান ঘোষের কাছে নালিশ করলো। তখন আয়ান যখন এলেন, আয়ান ছিলেন কালী ভক্ত, তখন রাধাকে বাঁচানোর জন্য কৃষ্ণ কালী রূপ ধারণ করছে। তার দাঁড়াবার ভঙ্গিটা ত্রিভঙ্গ, তার গলায় কিন্তু মুন্ডমালা, কালীর মুন্ডমালা, নারী মূর্তি এবং জিভ বার করা। এই যে কৃষ্ণ এবং কালীর মিক্সড একটা রূপ, এটা অষ্টাদশ শতকে জনপ্রিয় হয়েছিল, অষ্টাদশ শতকের লোকসাহিত্যে। এবং দাশরথী রায় এটা নিয়ে পদ লিখছেন, আমি একটু পড়ছি, তাহলে বোঝা যাবে যে সাহিত্য এবং শিল্প কি করে পাশাপাশি রয়েছে। কুঞ্জ কাননে কালী, দাশরথী রায় লিখছেন, কুঞ্জ কাননে কালী ত্যাজে বাঁশি বনমালী, করে অসি ধরে শ্রী রাধাকান্ত, শ্যাম শ্যামা ভেদ কেন কররে জীবভ্রান্ত, পীতাম্বর পরিহরি হরি হলেন দিগম্বরী, মরি মরি হেরিকি রূপের অন্ত। এখানে হরিকে দিগম্বরী কালী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পরের ছবিতে যাই। এখানে আমি চৈতন্যের এই যে এত কৃষ্ণ কথার বা রাম কথার যে এত বাড়বাড়ন্ত, তার মূলে কিন্তু আছে চৈতন্য আন্দোলন, চৈতন্যের প্রতি বাঙালির অপরিসীম শ্রদ্ধা, ভক্তি, সম্মান। এবং চৈতন্যের নানা ছবি, বিশেষ করে চৈতন্য কীর্তন করছেন সেরকম নানা ছবি বাংলার মন্দিরে এসছে। আমি তার একটি ছবি রেখেছি, এটা চৈতন্যের বিশেষ একটা মূর্তি। আপনারা জানেন চৈতন্যের ষড়ভুজ মূর্তি, যেখানে চৈতন্য তার দুটি হাত রামের মতো, নবদুল দুর্বাদল শ্যামের মতো, এবং দুটি হাত কৃষ্ণের, সেই হাতে আছে বাঁশি, রামের হাতে আছে ধনুর্বাণ, আর দণ্ড কমণ্ডলু চৈতন্যের হাতে তো রয়েছেই। লোচন দাস লিখছেন, হেন সময় প্রভু ষড়ভুজ শরীর, দেখিয়া তো সার্বভৌম আনন্দে অস্থির। পুরীর সভাপণ্ডিত সার্বভৌমকে এই মূর্তি দেখিয়েছিলেন চৈতন্য, আত্মভাবে হইলা ষড়ভুজ অবতার। পরের স্লাইড। আমরা এবার ক্রমশ রামের প্রসঙ্গ কি করে এসছে তার কয়েকটা উদাহরণ দিই।
আসলে বিষ্ণুপুরের মন্দির আমরা যদি দেখি, বিষ্ণুপুরের বিশেষ করে জোড় বাংলা মন্দির, সেখানে দেখবো যে পুরো রামায়ণ প্রায় কমিক্সের মতো অলঙ্করণটা ফুটে উঠেছে। দশরথ যে অন্ধমুনির ছেলেকে বধ করছেন, তারপরে সেই ছেলের দেহ বহন করে আনা হলো, মুনি শাপ দিলেন, অন্ধমুনি এবং তার স্ত্রী পুত্রের চিতার সামনে দশরথ প্রণাম করছেন। তারপরে ঋষশৃঙ্গ মুনির যজ্ঞ হচ্ছে, দশরথের 3 রানীর কোলে সন্তান আসছে, 4 পুত্র নিয়ে দশরথ, ইত্যাদি ইত্যাদি করে রাম সীতার বনগমন অব্দি একেবারে খুব ডিটেলস জোড় বাংলা মন্দিরে রয়েছে। আপনারা যারা সে মন্দির দেখেছেন তারা জানেন, আমি এখানে আর বলছি না। কিন্তু এই যে ছবিটি, একটি ছবি দেখাচ্ছি, কৃত্তিবাসের বিবরণী আছে যে বনে গিয়ে রাম আর সীতা দুজনে, কৃত্তিবাস বলছেন, রাম লক্ষণ সীতা দেবী হরিষ অন্তর পাশা খেলাইতেছিলা ঘরের ভেতর। দুজনে দেখুন, এটা বীরভূমের উচ্চকরণের মন্দির, দুজনে পাশা খেলছেন, পেছনে একটি গাছ রয়েছে এবং একটা ঘরের আদলও যেন দেখা যাচ্ছে। এবং তারপর সীতাহরণের প্রসঙ্গ এসছে, বারবার সীতাহরণের প্রসঙ্গ এখনো বাংলার পটচিত্রে আসে। পরের ছবিটা দেখি একটু। অরিন্দ্রজিৎ, পরের ছবিটা দেখব। হ্যাঁ, এই ছবিতে দেখুন, সীতা কুটির থেকে বেরিয়ে এসছেন এবং রাবণ তিনি সন্ন্যাসীর বেশে এসছেন রথে করে এবং তিনি সেখানে ভিক্ষা চাইছেন। তার আগের সিকুয়াল হচ্ছে যে রাম স্বর্ণমারিচ, একই ঘটনা, একই সময়ে দুটি ঘটনা ঘটছে, যে রাবণ স্বর্ণমারিচ বধ করছেন। এই যে মানুষটিকে দেখানো হচ্ছে একেবারে কোনায়, তার শরীরটা হরিণ এবং মানুষ মিশ্রিত, সেই জন্যই মারিচ বলে চিনে নেওয়া সহজ হচ্ছে। এবং ঠিক সেই সময়ে রাবণ ভিক্ষার, ছদ্ম ভিক্ষার জন্য এসছেন সীতার কাছে। এখানে রামায়ণের পাঠ এবং কৃত্তিবাসের বিপুল প্রভাব ছিল। সত্যি কথা বলতে কি, কৃত্তিবাসের প্রভাব যতখানি ছিল বাংলায় কাশিরাম দাসের প্রভাব ততখানি ছিল না। সেই জন্য রামকথার বিস্তার মন্দিরের ক্ষেত্রে আমরা যতটা লক্ষ্য করতে পারি, মহাভারতের বিস্তার কিন্তু, মহাভারতের খুঁটিনাটি কিন্তু ততটা নেই। পরের ছবি। আচ্ছা, কৃত্তিবাসের রামের পাঁচালীতে আছে যে হনুমানকে তো পাঠানো হলো, সীতা হরণের পর তো রামের সঙ্গে একটা দল গঠন হলো, কি করে রাবণকে আক্রমণ করা যায় ইত্যাদি, এবং হনুমানকে পাঠানো হলো প্রথমে লঙ্কায়। এবং হনুমান যখন লঙ্কায় যাচ্ছেন তখন হনুমান আকাশপথে সাগর লঙ্ঘনের সময় তাকে বাধা দিচ্ছে সুরসা সাপিনী। এই যে সুরসা সাপিনী, সে জল থেকে উঠে এসছে, সাপ প্রায় ড্রাগনের মতো, এবং হনুমানকে আক্রমণ করছে। ছবিটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে ছোট্ট একটা ঘটনা, সেটা রামায়ণের খুব ইম্পর্টেন্ট ঘটনাও না। সেই ঘটনা যারা খুঁটিয়ে রামায়ণ না পড়েছেন তারা হয়তো জানেনও না, কিন্তু এই ঘটনা তুলে দিচ্ছেন মন্দিরের শিল্পীরা। কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালীতে আছে, সাগরের মধ্যে ছিল সুরসা সাপিনী, বরদাতা মাতা সে জগৎ গোসাইনী, দেবতা গন্ধর্ব আতি যত স্বর্গবাসী, সুরসা সাপিনীকে সবে ডরবাসী। এই সুরসা সাপিনীকে সবাই ভয় পেত, তা সত্ত্বেও হনুমান অকুত ভয় করে হনুমান নিজের দেহ অনেক বড় করে নিলেন, 20 যোজন বিস্তৃত করে সুরসাকে পরাস্ত করলে সারপর্শিনী তিনি লঙ্কাতে যান। এই যে খুঁটিনাটি সাহিত্যের পাঠগুলো মন্দিরে উঠে এসছে, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। পরের ছবি। এইটা একটা অভিনব প্যানেল, যেখানে একদিকে রাম অন্যদিকে রাবণ, কালনার প্রতাপেশ্বর মন্দির, 1849। একদিকে রাম অন্যদিকে রাবণ, দুজনে যুদ্ধ হচ্ছে, মাঝখানে রয়েছেন দুর্গা। এবং এই আমরা জানি যে কৃত্তিবাসের রামায়ণে কৃত্তিবাস একটা জিনিস অ্যাড করেছেন, যে যুদ্ধে যাওয়ার আগে রাম দুর্গাকে
পুজো করেন, এবং আমাদের শরৎকালের যে দুর্গাপুজো সেটা রামের পুজো স্মরণ করেই। এই ঘটনাটা কিন্তু বাল্মীকির রামায়ণে ছিল না, এই ঘটনাটা কৃত্তিবাসী ঢোকান, এবং কৃত্তিবাস মোটামুটি মনে করা হয় যে অধ্যাত্ম রামায়ণ থেকে তিনি এই ঘটনাটা ঢুকিয়েছিলেন। সেই ঘটনা শিল্পীরা আনছেন তাদের মন্দিরে। এবং পরে কৃত্তিবাসের কাহিনীতে একটা জিনিস আছে, যে শেষকালে রাবণ যখন রামের হাতে তিনি বধ হচ্ছেন, অরিন্দ্রজিৎ পরের ছবি, রামের হাতে তিনি নিহত হওয়ার সময়, আচ্ছা এই ছবিটা একটু বদলে গেছে, এটা যুদ্ধের ছবি। কুম্ভকর্ণ তিনি একের পর এক মাদরদের গিলে খাচ্ছেন, জয়দেব মন্দিরের ছবি। কুম্ভকর্ণকে কিন্তু সাইজে অনেকটা বড় করে দেখানো হয়েছে। কুম্ভকর্ণকে নিয়ে প্রচুর ছবি, কুম্ভকর্ণ বাঁদরদের গিলে খাচ্ছেন এরকম প্রচুর ছবি বাংলার মন্দিরে আছে। পরের স্লাইড। রাবণ বধ হলো, এবং রাবণ বধের পর রাবণ কিন্তু রামকে প্রণাম জানাচ্ছেন, বলছেন, এখানে দেখুন বড়নগরের জোড়বাংলা মন্দিরে হ্যাঁ শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ 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 দিদি, শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, আমি যেটা বলছি যে রাবণ বধের পর রাবণ শেষ পর্যন্ত রামকে নিজের প্রণাম জানায়। আসলে কৃত্তিবাস তো মধ্যযুগের ভক্তি সাহিত্যের কবি, এবং রাবণকে দিয়ে রামকে তিনি প্রণাম করাচ্ছেন। সেখানে রাবণ বলছে, তোমার নিন্দক আমি মহা পাপমতি, ঘোর নরকে মোর না হবে অব্যাহতি, পরম দয়ালু তুমি অনাথের গতি, তোমার চরণে বিনা অন্য নাহি গতি, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখুন বড়নগরের মন্দির, মুর্শিদাবাদ বড়নগরের মন্দির, সেখানে চার বাংলা মন্দিরে রাবণ সে তার 10 হাত এবং 10 মাথা এবং 20টা হাত নিয়ে রামকে প্রণাম জানাচ্ছে। এই ঘটনাটা কিন্তু শিল্পের ঘটনা নয়, এটা একেবারেই সাহিত্যের ঘটনা। সেটা রামকথার এই অভিনব কাহিনী উঠে আসছে বাংলার মন্দিরে। পরের স্লাইড। এটা সম্পর্কে বিস্তারে বলার কিছু নেই, বোঝাই যাচ্ছে যে সপরিবার দুর্গার নানা রকম ছবি বাংলার মন্দিরে আছে। কখনো দুর্গা দশভুজা মহিষাসুর মর্দিনী একা, কখনো দুর্গা সপরিবার, কখনো শিব এবং পার্বতী, যেরকম আমরা কালিদাসের কাব্য থেকে মধ্যযুগের সর্বত্র দেখি, কখনো গণেশ জননী দুর্গা ইত্যাদি। তার মধ্যে একটা ছবি দেখালাম। পরের স্লাইড। আচ্ছা, এইটা সম্পর্কে একটু বলি। আমি বলছিলাম যে বাংলার মন্দিরে মঙ্গল কাব্য এসেছে কি আসেনি। বাংলার মন্দিরে যেটা এসেছে সেটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য, এবং অন্নদা মঙ্গল কাব্যে শিবের কাহিনী আছে, শিব পার্বতীর বিয়ের কাহিনী আছে, এবং শিব পার্বতীর বিয়ের কাহিনীতে শিবকে নিয়ে কিছুটা পরিহাসই করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। সেখানে দেখা যাচ্ছে যে শিব যেহেতু বাগছাল পরে এসছেন, আর বিবাহ সভায় তো গরুর আছে, শিবের বাগছাল সাপ দিয়ে ঘেরা, গরুরকে দেখে সাপেরা পালিয়ে গেছে, ফলত বাগছাল খসে পড়েছে, অর্থাৎ শিব বিয়ের সভায় দিগম্বর হয়ে গেলেন। এখানে শিবের বাগছাল খসে পড়ার ছবি দেখা যাচ্ছে, এবং একেবারে বালিকাবধূ ছোট্ট গৌরীকে বহন করে আনা হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। এই পুরো গল্পটা, এই পুরো ছবিটা আসলে কিন্তু অন্নদামঙ্গলের কাহিনীর বিবরণ। আমি একটু পড়ছি জায়গাটা।
গরুর হুঙ্কার দিয়া উত্তরিল গিয়া, মাথা গুঁজে যত সাপ যায় পলাইয়া। সাপেরা পালিয়ে গেল, অতএব শিবের বেল্ট খুলে গেছে, কাপড় খসে গেছে। বাগছাল খসিল উলঙ্গ হইলা বর, এও গানে বলে ওমা এ কেমন বর। মেনকা দেখিলা সে জামাই ল্যাংটা, নিভায় প্রদীপ দেয় টানিয়া ঘোমটা। মেনকা বরণ করার সময় দেখেন জামাই উলঙ্গ, ফলত তিনি ঘোমটা টানিয়ে দিলেন, প্রদীপ নিভিয়ে দিলেন। তখন উপস্থিত মহিলারা তারা তো খুব বিরক্ত, তারা বলছে আই আই এই বুড়ো কি এই গৌরীর বর্ণ, বিয়ার মাঝে এওর মাঝে, বিয়ার বেলা এওর মাঝে হইল দিগম্বর লোক। এই যে একটা অসমবয়স্ক এবং অন্যায্য বিবাহ, এই বিবাহ প্রথা নিয়ে ভারতচন্দ্রের যে প্রশ্ন, সেটা কিন্তু এই ছবির মধ্যে দিয়েও দেখা যায়। পরের ছবি, আমরা রামায়ণের প্রসঙ্গ এসেছি, মোগল কাব্যের প্রসঙ্গে আমি আবারও আসবো, একটু মহাভারতের কথা ছুঁয়ে যাই। এটা বাঁকুড়ার হোদল নারায়ণপুরের মন্দির। দেখুন অর্জুন লক্ষ্যভেদ করছে দ্রৌপদীর স্বয়ম্বরে, সেখানে মাঝখানে রয়েছে মাছটি এবং অর্জুন সেই মাছটিকে বিদ্ধ করবার চেষ্টা করছেন। এবং এই ছবি যদি বড় স্ক্রিনে দেখা যায় তাহলে বোঝা যাবে যে এক কোণে দ্রৌপদী কিন্তু পর্দা ফাঁক করে স্বয়ম্বর সভা দেখে নিচ্ছেন। আসলে দ্রৌপদীর তো অর্জুনকে বিয়ে করার ইচ্ছে ছিল, কর্ণকে তিনি প্রত্যাখ্যানই করেছিলেন। কাজেই দ্রৌপদীর কৌতূহলটাও কিন্তু শিল্পীরা তার ছবির মধ্যে ফুটিয়ে তুলেছেন। পরের স্লাইডটাও মহাভারতেরই সম্ভবত। বীরভূমের গনপুরের মন্দিরে দ্রৌপদীর বস্ত্রহরণ। এটা যদিও টেরাকোটার মতো দেখতে, কিন্তু মন্দিরটা আসলে ফুল পাথরের। পরের স্লাইড। আচ্ছা, এটাই আমার শেষ স্লাইড। যে প্রসঙ্গটা আমি আগে বলছিলাম যে মঙ্গল কাব্যের কথা কিন্তু বাংলার মন্দিরে তুলনায় কম এসছে। এটা চণ্ডীমঙ্গলের কাহিনী। চণ্ডীমঙ্গলে একটি বিখ্যাত গল্প আছে, আপনারা জানেন, কমলে কামিনী। ধনপতি সওদাগর সে যখন নৌযাত্রায় যাচ্ছিল, সে একজন দেবীকে দেখেছিল যিনি হাতি গিলছেন এবং হাতি উগরে দিচ্ছেন, তাকে বলা হয় কমলে কামিনী। এবং এখানে সেই জাহাজ থেকে সেই হাতি সহ দেবীকে দেখা যাচ্ছে। এই কমলে কামিনীর মোটিভ আমরা বর্ধমানের মন্দিরে দেখছি, কিন্তু এই ধরনের কাহিনী যেটা সরাসরি মঙ্গল কাব্যের সঙ্গে যুক্ত, সেটা বাংলার মন্দিরে খুব বেশি দেখা যায় না। আমি অনেকখানি সময় নিয়ে ফেলেছি, আমি আর ছবি তো দেখাবোই না, আমার যা বলার কথা সেটা সংক্ষেপে বলেছি, শেষ করি। আমি বারবার করে বলছি যে আমি অল্প কিছু ছবি দেখালাম, আরো প্রচুর ছবি দেখিয়ে বোঝানো যায় যে বাঙালির শিল্প চেতনা এবং বাঙালির সাহিত্য চেতনা কিভাবে এক এবং অভিন্ন হয়ে গিয়েছিল। যে শিল্পীদের কথা আমরা আলোচনা করছি, সেই শিল্পীরা যে শুধু শিল্পী ছিলেন না, তারা যে সাহিত্যের রসজ্ঞও ছিলেন, তারা যে সাহিত্যের খুঁটিনাটি ভালো করে জানতেন, এটা বোঝানোর কথাই, এটা বোঝানোর জন্যই আমি সংক্ষেপে আলোচনা করলাম। অনেক ধন্যবাদ।